ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশিদের ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা নিয়ে। আপনারা সবাই জানেন যে 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর ভারত হচ্ছে আমাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু রেস্ট্রিকশন আরোপ করেছে এবং ভারতের ভিসা পাওয়ার ক্ষেত্রে আমাদের জটিলতা হচ্ছিল, সেটা এখনও আছে। কিন্তু এর মধ্যে আরও কিছু দেশে আমাদেরকে দেশ হচ্ছে ভিসা দেওয়ার ক্ষেত্রে একটু কঠোরতা অবলম্বন করছে। তারা এমন কিছু শর্ত দিচ্ছে যে ওই শর্ত পূরণ করে হচ্ছে আসলে ভিসা পাওয়াটা একটু কঠিন। এ বিষয়ে টিভিএসে একটি বিশেষ নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার কামরান সিদ্দিকী। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। কামরান, আপনাকে স্বাগত জানাই। আপনি একটু যদি বলেন যে কোন কোন দেশে আসলে ভিসা পেতে আমাদের জটিলতাটা হচ্ছে এবং এটা কেন হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আসলে বাংলাদেশিরা কয়েকটা কারণে বেশিরভাগ বিদেশ যেয়ে থাকে। একটা হচ্ছে, প্রথমত হচ্ছে যে শ্রমিকদের মূল গন্তব্য হচ্ছে যে আপনি জানেন মধ্যপ্রাচ্যের মধ্যে আমরা জানি যেটা ভারত যেরকম 5 আগস্টের ঘটনার পরে ব্যান করেছিল ভিসা, আনঅফিসিয়ালি কি তারা রেস্ট্রিকশন আরোপ করে। তো একইভাবে ইউএই মধ্যপ্রাচ্যের একটা অন্যতম শ্রমবাজার ছিল, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শ্রমবাজার। তারাও কিন্তু বাংলাদেশি যে প্রবাসীরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেছিল, তার সেই ঘটনার কনসিকুয়েন্স হিসেবে ওখানে ভিসাটা আমাদের কড়াকড়ি আরোপ করা হয় এবং সেটা বেসিক্যালি শ্রমিকদের ক্ষেত্রে। অন্যান্য ভিসা তারা আস্তে আস্তে উঠিয়ে দিয়েছে, বিশেষ করে ট্যুরিজম পারপাসে বা যে স্পেশালাইজ যারা যায় তারা যেতে পারছে, কিন্তু এই ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। আর মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে আমরা জানি যে এই সরকারের আগে থেকেই বিগত সরকারের সময় বেশ কিছু অনিয়ম, দুর্নীতি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে হয়েছিল। সেই কারণে বন্ধ হয়েছে ওমানে, বাহরাইনে এবং হচ্ছে যে মালয়েশিয়া আমাদের সবচেয়ে বড়। তো এটা হচ্ছে একটা মূল জায়গা যেখানে আমরা আমাদের কর্মী পাঠানোর ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে। আপনি জানেন যে সৌদি আরব হচ্ছে আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার। তো সৌদির পরে আসলে আমাদের মূল বাজারগুলো এখন তেমন খোলা নাই। কিছু অন্যান্য দেশ আছে যাচ্ছে, অল্প শ্রমিক যাচ্ছে। এর বাইরে বড় একটা ট্যুরিজম পারপাস, মানে আউটবাউন্ড ট্যুরে যারা যায়, এর মধ্যে দুই ধরনের লোক আছে। যারা হচ্ছে ধরেন লেজার ট্যুরিস্ট, যারা শুধু ঘোরার উদ্দেশ্যে বাইরে যায়। এর বাইরে আছে হচ্ছে চিকিৎসার উদ্দেশ্যে। তো এই দুই ধরনের লোক এখন সবচেয়ে বেশি সাফার করেছে শুরুর দিকে হচ্ছে যারা ট্রিটমেন্টের উদ্দেশ্যে। আপনি জানেন যে সবচেয়ে বেশি প্রায় বছরে 6 লাখ লোক বাইরে চিকিৎসা করতে যায় বাংলাদেশ থেকে। এর মধ্যে ইন্ডিয়া যখন বন্ধ করে দিল তখন প্রথম দিকে অনেক সমস্যা হয়। পরে এই সুযোগটা কিন্তু চায়না নিচ্ছে এবং এর বাইরে থাইল্যান্ডে কিছু লোক যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি থাইল্যান্ডের ভিসা পেতেও আমাদের লোকজনের প্রায় 1.5 থেকে 2 মাস লেগে যাচ্ছে বা 1 মাস লেগে যাচ্ছে। যেটা আগে ধরেন যারা ফ্রিকোয়েন্ট ট্রাভেল করতো তারা 3 দিনের মধ্যে যে ভিসা পেত, সেটা এখন থাইল্যান্ডে। এখন সবচেয়ে মূল যে অভিযোগ এই সব জায়গায় পাওয়ার ক্ষেত্রে, একটা হচ্ছে বাংলাদেশিরা গিয়ে হচ্ছে যে ওভার স্টে করে। ধরেন ভিয়েতনামে গত জানুয়ারি থেকে বন্ধ। আমাদের লোককে প্রায় 35,000 লোক গত দুই বছরে বাংলাদেশিরা গিয়ে তারা আসে নাই বা অন্য দেশে চলে যাচ্ছে বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ফিরে নাই। এটা তারা আইডেন্টিফাই করেছে, এই কারণে তারা এখন আর ভিসা দিচ্ছে না। একই ঘটনা আমরা লাওসের ক্ষেত্রে শুনেছি। একইভাবে মধ্য এশিয়ার যে 2টা দেশ, উজবেকিস্তান এবং কাজাকিস্তান, তারাও কিন্তু সেম। তারা ভিজিট ভিসা গিয়ে আমাদের লোকদেরকে কাজের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছে। এক শ্রেণীর যারা হচ্ছে যে এই যে ট্রাভেল এজেন্ট, এরা বেসিক্যালি টিকিটের ব্যবসা করে, কিন্তু এখন ট্যুরিজমের নাম করে গিয়ে মানুষকে কাজের উদ্দেশ্যে প্রতারণা করছে। আরেকটা মেজর কারণ হচ্ছে যে ফেক ডকুমেন্ট দিচ্ছে। ধরেন ভিসার জন্য যে ডকুমেন্টগুলো দেওয়া হয় সেখানে হয়তো ব্যাংক স্টেটমেন্টটা তার ফেক, বা কিংবা হচ্ছে যে তার যে শিক্ষা যে সনদ। আমরা রিসেন্টলি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানিয়েছে যে জাপানে বাংলাদেশকে আগে এমবাসি ভিসা দিত, কিন্তু জাপান অনেকগুলা কেস পেল যে এটা তারা আমাদের লোকজন ফেক ডকুমেন্ট দিচ্ছে। তখন এটা তারা বিএফএস গ্লোবালকে ট্রান্সফার করে দেয়, যে কারণে যে নর্মাল যে সময়টা আমরা পেতাম ভিসা, সেটা এখন কিন্তু হচ্ছে না। এটা একটা মেজর কনসার্ন হয়ে গেছে। তো আমরা মোটা দাগে 3টা কারণ পাচ্ছি: পলিটিক্যাল 5 আগস্টের ঘটনা, তারপরে হচ্ছে যে ওভার স্টে করা, আরেকটা হচ্ছে যে ফেক ডকুমেন্ট। আপনার কথা থেকে আমরা যেটা বুঝলাম যে মিডল ইস্টে যদি সৌদি ছাড়া অন্যান্য দেশ মোটামুটি বন্ধই থাকে, তাহলে এটা তো সামনে আমাদের যে লেবার এক্সপোর্ট এবং হচ্ছে রেমিটেন্স আহরণ, এই ক্ষেত্রে তো একটা নেতিবাচক প্রভাব
পড়ার আশঙ্কা আছে নাকি? অবশ্যই আপনার কথা যথেষ্ট যৌক্তিক। কারণ হচ্ছে সৌদি আরবেই এখন ফ্লোটা বেশি, কিন্তু আমরা মাঝে মাঝে প্রতি মাসে আমরা যখন পিকচারটা অ্যানালাইসিস করি তখন দেখি যে যেই মাসে সৌদিতে একটু কমে যাচ্ছে সেই মাসে কিন্তু আমাদের ওভারঅল শ্রম বাজারে ধস নামে, কারণ অন্য এগুলো বন্ধ। সো এখন একটা আশঙ্কা, যদি সৌদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা স্লো হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য অবশ্যই কনসার্ন, এবং আমাদের সরকারকে অবশ্যই এই ক্ষেত্রে যেসব বন্ধ শ্রমবাজার সেগুলো খোলা দরকার। এবং আপনি জানেন যে ইউরোপের বাজারে কিন্তু আমাদের লোক কম যায়, কিন্তু আমরা রেমিটেন্স আছে বেশি, যেমন ইটালি, তারপরে হচ্ছে যে জার্মানি, বা নতুন কিছু শ্রমবাজার যেমন হচ্ছে যে এই যে পর্তুগাল বা ক্রোয়েশিয়া, রোমানিয়া। কিন্তু একই কাহিনী আমরা দেখতে পাচ্ছি, এরা তো ইস্টার্ন ইউরোপের যে দেশগুলো, এখানে নন সেনজেন কিছু দেশ ছিল যারা হচ্ছে যে যেখানে বাংলাদেশিরা যেতে পারতো সহজে, নতুন করে গত 3-4-5 বছরে যাচ্ছিল ভালোই, কিন্তু এরা গিয়ে ওই পশ্চিম ইউরোপের দেশে চলে যায় অবৈধভাবে। ওখান থেকে তারা থাকতে চায় না, মানে সেনজেন কান্ট্রিতে যে চলে যায়। এই কারণে ক্রোয়েশিয়াও কিন্তু ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে, এবং একইভাবে রোমানিয়ার ক্ষেত্রেও আমরা সেটা দেখতে পাচ্ছি। সো আমরা সম্ভাবনাময় যে বাজারগুলো যদি বন্ধ থাকে তাহলে তো আমাদের অবশ্যই রেমিটেন্স এটা একটা নেতিবাচক প্রভাব পড়বে। এখানে আপনার কথা শুনে আমরা যেটা বুঝলাম যে এই বাজারগুলি আসলে নষ্ট হচ্ছে আমাদের নিজেদের দোষের কারণে। তো এখানে আমাদের যারা রেগুলেটরি অথরিটি আছে, আমাদের বিএমইডি আছে, তারা আসলে কি করছে বা সরকার এখানে কি পদক্ষেপ নিচ্ছে বা কি নেওয়া উচিত? যে আমাদের আসলে আপনি জানেন যে বিদেশের শ্রমবাজারের মূল ইস্যুটা যদিও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, কিন্তু বৈদেশিক সব ধরনের সম্পর্ক পররাষ্ট্র মন্ত্রণালয় কাভার করে। কিন্তু আমরা কথা বলেছি তাদের সাথে, তা আমাদের ওরা বলছে যে বিশেষ করে সাউথ ইস্ট এশিয়া, মানে এই যে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, তারপরে ভিয়েতনাম, লাওস, এই দেশগুলো যারা দেখে তারা বলছে যে তারা কন্টিনিউ যোগাযোগ আছে তাদের সাথে। তো কিন্তু যোগাযোগ হলেও অনেক দিন ধরেই আমরা এর আগে 6 মাসেও আমরা একই ধরনের পরিস্থিতি আগেও দেখেছি, কিন্তু কোনো মানে ভালো কোনো কিছু তারা বলতে পারছে না। তো আমাদের যারা অভিবাসন বিশেষজ্ঞ তারা বলতে চাচ্ছেন যে এই ইলেকশন না হওয়া পর্যন্ত মনে হয় না কোনো মানে এই ধরনের মানে ডিপ্লোম্যাটিক প্রচেষ্টার ফলে কোনো সুফল পাওয়া যাবে বলে তারা সন্দিহান। এখানে একটা কনসার্ন ব্যক্ত করা দরকার। আপনি এই যে রিসেন্ট কিন্তু এক্সট্রিমিজমের এক ধরনের অভিযোগ বাংলাদেশের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল মিডিয়ায় বা বিভিন্ন জন বলছে, তো তারা বলছেন যে এটা একটা কারণ যে, এবং বিশেষ আপনি জানেন মালয়েশিয়াতে কিন্তু 36 জন লোককে পাঠিয়ে দিয়েছে যাদেরকে আইএস জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ। এটাও কিন্তু আমাদের ভিসার ক্ষেত্রে একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে ধরা দিয়েছে। তো এই ইস্যুটা সরকারকে ডিপ্লোম্যাটিক প্রসেসের সঙ্গে এটাও বজায় রাখা দরকার। যেমন আমি কেন কাজ করছে না এটা একটা উদাহরণ দেওয়া দরকার। ইউএইর সঙ্গে কিন্তু শুরু থেকে যোগাযোগ করছে সরকার, দিচ্ছে। তারা বলেছে যে আমাদের এখানে যত ভিসা ফ্রড হয় মানে ইউএইতে, তার 25% তোমাদের বাংলাদেশিরা করে। যে আমাদের যে জনাব লুৎফর সিদ্দিকী যিনি স্পেশাল এনভয় আছেন, উনি যখন যোগাযোগ করেছেন এটা বলেছে। তো আমরা শুনতে পাচ্ছি যে মালয়েশিয়ার শ্রম ভিসাটা খুলে দিবে আমাদের। আপনি জানেন প্রধান উপদেষ্টা আগামী মাসে যাচ্ছেন মালয়েশিয়া, আশা করা যাচ্ছে যে হয়তো মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিবে। কিন্তু ওভারঅল যে ভিসা সিচুয়েশন, এটা যথেষ্ট শঙ্কা আছে। আসলে একটা গণতান্ত্রিক সরকার আসা পর্যন্ত সেটা হবে কি না এটা নিয়ে শঙ্কা আছে। এই জায়গায় আমি একটা শেষ প্রশ্ন আপনাকে করব যে আসলে এই জটিলতা দূর করার সাথে গণতান্ত্রিক সরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকার, দুই সরকারের আসলে তফাৎটা কি? গণতান্ত্রিক সরকার আসলে কেন পারবে বা এরা কেন পারছে না? আচ্ছা, এখানে স্টেবিলিটির একটা বিষয় আছে, সম্পর্কের একটা বিষয় আছে। অনেকে তারা প্রথম থেকে অ্যাজিউম করেছিল যে ঠিক আছে প্রফেসর ইউনূসের যে ইন্টারন্যাশনাল কানেকশন যোগাযোগ, কিন্তু তারপরে ওভারঅল একটা আস্থার একটা বিষয় আছে যে বাংলাদেশের যদি এই ধরনের এক্সট্রিমিজম বা অস্থিতিশীলতা লোকজন এবং সরকারের যে এই যে জালিয়াতি বা অপতৎপরতা, এগুলা এই যে ফেক ডকুমেন্টের কথা কিন্তু আমরা আগেও শুনেছি, কিন্তু রিসেন্ট এই তৎপরতাগুলো অনেক বেড়ে গেছে। আগে যেটা হইতো যে শ্রমিকদের নিয়ে বাণিজ্য করে অনেক লোক পাঠাই দিত, ওভার সাপ্লাই হয়েছে যে কারণে ওমান বন্ধ করেছে, কিন্তু রিসেন্ট এর বাইরে অন্যান্য প্রবলেমগুলো বেশি দেখা দিয়েছে। তো এটা আশা করা হচ্ছে যে যদি ধরেন গণতান্ত্রিক সরকার যেরকম একটা স্টেবল সিচুয়েশান, পলিটিক্যাল স্টেবিলিটি তৈরি করতে পারে, আবার হচ্ছে আরেকটা সংখ্যা হচ্ছে যে ইনস্টেবিলিটি থাকলে অনেক লোক বিদেশে চলে যায়। এর আগে আওয়ামী লীগের সময় আমরা বিএনপি বা অন্যান্য দলের লোকজন কিন্তু তারা এটা এখন আশঙ্কা অনেকের যে এটাও বলা হচ্ছে যে আমাদের লোকজন পলিটিক্যাল যারা এখন দুর্বল পজিশনে আছে এরা আবার ফেক ভিসা টিসা দিয়ে চলে যাওয়ার একটা তৎপরতা আছে। এই সব মিলে একটা অনেকে ধারণা করে যে হয়তো বা যদি একটা ইলেকশন হয়
তাহলে অবস্থা একটু ভালো হতে পারে। improve হতে পারে। হুম। ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক, আমরা কামরান সিদ্দিকীর কাছ থেকে বিস্তারিত জানলাম। আমরা আশা করব যে ইলেকশন হওয়ার আগ পর্যন্ত বর্তমান সরকারই চেষ্টা করবে আমাদের শ্রমিকরা যাতে অন্তত বিদেশে যেতে পারে, কারণ রেমিটেন্স আমাদের অর্থনীতির লাইফলাইন। এছাড়া চিকিৎসার জন্য যারা যায় তারা তো খুবই জরুরি প্রয়োজন ছাড়া আসলে যায় না, জীবন বাঁচানোর জন্য যারা যায় তাদের ভিসা পাওয়াটা যাতে সহজ হয়, সরকার নিশ্চয়ই সে চেষ্টা করবে। আমাদের এই শো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।